যখন বেঙ্গালুরুর সেই পাঁচতারা হোটেলে আমার স্বামীর কোম্পানির বিবাহবার্ষিকীর উৎসবে আমি দাখিল হলাম, তখন ২০০ জন লোকের সামনে এক মহিলা আমার স্বামীর বাহুতে হাত দিয়ে দাঁড়িয়েছিল। চমৎকার লাল গাউন, ভারী গয়না আর সিঁদুর। যখন আমি নিজের পরিচয় দিলাম, আমি শান্তা মেহতা, প্রকাশের স্ত্রী, ৩৮ বছর ধরে, তখন সেই মহিলা আমার দিকে তাকিয়ে বলল, না, আমি শ্রীমতী মেহতা। সেই মুহূর্তে আমি নিজের ব্যাগ থেকে একটা ফোল্ডার বের করলাম, যাতে প্রমাণের এমন সব ফাইল ছিল যা পরবর্তী ১০ মিনিটে সেই অনুষ্ঠানকে, আমার বিয়েকে আর আমার পুরো জীবনকে চিরকালের জন্য বদলে দিতে চলছিল। কিন্তু এই কাহিনী সেই অনুষ্ঠান থেকে শুরু হয় না। এটি শুরু হয় সেই দিন থেকে যখন আমি আমার স্বামীকে চমকে দিতে গিয়েছিলাম। আমার নাম শান্তা মেহতা এবং আমি ৬৪ বছরের এক নারী। ৩৮ বছর আগে যখন আমার বয়স ২৬ ছিল, তখন প্রকাশ মেহতার সাথে আমার বিয়ে হয়েছিল। প্রকাশ সেই সময় একটি ছোট আমদানি-রপ্তানি কোম্পানিতে কাজ করত। আমার বাবা, যিনি বেঙ্গালুরু উচ্চ আদালতে বিচারক ছিলেন, তার এই সম্বন্ধটি পছন্দ হয়েছিল। প্রকাশ পরিশ্রমী ছিল, উচ্চাকাঙ্ক্ষী ছিল এবং সবথেকে বড় কথা, যৌথ পরিবারের জটিলতা থেকে দূরে ছিল। বিয়ের পর আমরা ইন্দিরানগরে একটা ছোট বাড়ি নিয়েছিলাম। ২ বছর পর বাবা আমাকে উপহার হিসেবে কোরামঙ্গলায় একটি ৩ কামরার বাড়ি দিয়েছিলেন। রেজিস্ট্রি শুধুমাত্র আমার নামেই করা হয়েছিল। বাবার জেদ ছিল যে মেয়ের আর্থিক নিরাপত্তা সবসময় তার নিজের নামেই হওয়া উচিত। সেই সময় আমি জানতাম না যে এই সিদ্ধান্তটি ৪০ বছর পর আমার জীবনের সবথেকে বড় শক্তি হয়ে দাঁড়াবে। আমি নিজে একটি বিদ্যালয়ে ইংরেজির শিক্ষিকা ছিলাম। ধীরে ধীরে আমি প্রধান শিক্ষিকা হয়ে গিয়েছিলাম। আমার বেতন ভালো ছিল, কিন্তু আমি কখনো প্রকাশকে এটা জানাইনি যে আমি আমার বেতনের 20% প্রতি মাসে একটি আলাদা ব্যাংক অ্যাকাউন্টে জমা করি। এই অ্যাকাউন্টটি শুধুমাত্র আমার নামে ছিল। এটিও আমার বাবার পরামর্শ ছিল, মা, মেয়ের কাছে নিজের আর্থিক স্বাধীনতা থাকাই উচিত। আমাদের ২ সন্তান হল, ছেলে অমিত আর মেয়ে প্রিয়া। দুজনেই মেধাবী ছিল। আমি আমার পুরো আয় ওদের পড়াশোনায় লাগিয়ে দিয়েছিলাম। অমিতের ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ১৫ লক্ষ টাকা, প্রিয়ার ম্যানেজমেন্টের জন্য ১০ লক্ষ টাকা। দুজনের বিয়েও খুব ধুমধাম করে দিয়েছিলাম। অমিতের বিয়েতে ২৫ লক্ষ আর প্রিয়ার বিয়েতে ৩০ লক্ষ টাকা খরচ হয়েছিল। এই সব টাকাই এসেছিল আমার সেই সম্পত্তি বিক্রি করে যা বাবা আমাকে দিয়েছিলেন। প্রকাশের কারবারও ভালোই চলছিল। গত ১৫ বছরে ওর কোম্পানি অনেক বড় হয়ে গিয়েছিল। হোয়াইটফিল্ডে বড় অফিস, ৪০ জন কর্মচারী, বিদেশি গ্রাহক। আমি গর্ব অনুভব করতাম। ৫ বছর আগে যখন আমার বয়স ৬০ হল, তখন আমি বিদ্যালয় থেকে অবসর নিলাম। সেই সময় আমার কাছে ৮৫ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিটে ছিল, আমার ৩০ বছরের সঞ্চয়। অমিত এখন আমেরিকায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, প্রিয়া লন্ডনে ডাক্তার। দুজনেই বছরে একবার আসে। বাড়িতে এখন শুধু আমি আর প্রকাশ। কোরামমঙ্গলার সেই বড় বাড়ি, যার দাম এখন ১৮ কোটি টাকা। বাগানে গোলাপ ফুল, রান্নাঘরে আমার হাতের রান্না, আর একটা স্তব্ধতা যা গত কয়েক বছরে ধীরে ধীরে বেড়ে গিয়েছিল। প্রকাশ আগের থেকে বেশি ব্যস্ত হয়ে গিয়েছিল। অনেক রাতে বাড়ি ফেরা, সপ্তাহে ৩-৪ দিন গ্রাহকদের সাথে ডিনার, সব সময় ফোনে ব্যস্ত থাকা। আমি ভেবেছিলাম বয়স হয়েছে, প্রেমের বয়স তো ফুরিয়ে গেছে, এটাই জীবন। একসাথে থাকা, ঘর সামলানো, একে অপরের অভ্যেস হয়ে যাওয়া। কিন্তু সেই দিন, যা আমাদের বিয়ের ৩৮তম বার্ষিকী ছিল, আমি ভাবলাম আজ কেন না কিছু আলাদা করা যাক। সকাল ৮টায় প্রকাশ প্রাতরাশ করতে করতে ফোনে ব্যস্ত ছিল। আমি বললাম, আজ আমাদের বিবাহবার্ষিকী। সে ওপরের দিকে তাকাল, এক মুহূর্তের জন্য থামল, তারপর বলল, ও হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যায় কোথাও ডিনার করতে যাব। তারপর আবার ফোনে ডুবে গেল। ১০ মিনিট পর সে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। আজ অফিসে অনেক কাজ আছে। আমার মন খারাপ হল, তারপর রাগ হল, তারপর এক অদ্ভুত জেদ। ৩৮ বছর হয়ে গেছে, অথচ আমি একবারও ওর অফিসে যাইনি। বাচ্চারা ছোট ছিল, তখন সময় পেতাম না। তারপর আমার চাকরি ছিল। তারপর বয়স হয়ে গেল আর মনের মধ্যে এটা বসে গিয়েছিল যে এই বয়সে আর কি হবে। কিন্তু আজ মন চাইল, আজ ওকে চমকে দেব। ওর প্রিয় আনারসের কেক বানাব, বাগান থেকে টাটকা গোলাপ তুলব, সেই সবুজ রেশমি শাড়িটা পরব যা ও ১০ বছর আগে কিনে দিয়েছিল, আর বলেছিল যে ওটাতে আমাকে খুব ভালো দেখায়। সকাল ১০টা থেকে আমি প্রস্তুতিতে লেগে গেলাম। কেক বানালাম, সাজালাম, দুপুর ২টোয় তৈরি হলাম। সবুজ শাড়ি, হালকা সাজ, চুড়ি, মঙ্গলসূত্র। আয়নায় দেখলাম তো মনে হলো ৬৪ বছর বয়সেও কিছু তো ঠিকঠাক আছি। একটু ওজন বেড়েছে, চুল সাদা হয়ে গেছে, কিন্তু চোখে এখনও সেই উজ্জ্বলতা আছে যা ২৬ বছরে শান্তার মধ্যে ছিল। বিকেল ৩টে আমি গাড়ি ডাকলাম, চালককে ঠিকানা দিলাম, মেহতা এক্সপোর্ট কোম্পানি, হোয়াইটফিল্ড।
মনের মধ্যে হৃৎস্পন্দন বেড়ে গিয়েছিল। প্রথমবার এমন কিছু করছিলাম। ব্যাগের মধ্যে কেক, ফুল আর একটা ছোট কার্ড, যাতে আমি লিখেছিলাম ৩৮ বছর এবং প্রতিটি বছর তোমার সাথে এক নতুন শুরু। ইতি শান্তা। গাড়ি হোয়াইটফিল্ডের ভিড় রাস্তা দিয়ে যাচ্ছিল। আমার মনে নানা চিন্তা আসছিল। সে খুশি হবে তো? অফিসের লোকজনের সামনে লজ্জিত হবে না তো? না না, হঠাৎ এমন চমক ভালোই লাগে। আর কতবার তো আমি ওর জন্য রাত 12টা পর্যন্ত খাবার গরম করে রেখেছি। আজ একবার আমি নিজের জন্য কিছু করছি। বিকেল 4টে গাড়ি ওর অফিসের সামনে থামল। বড় ইমারত, 5 তলা কাঁচের দেওয়াল, বড় বোর্ড, মেহতা এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড। আমি গর্ববোধ করলাম, এই সব প্রকাশের পরিশ্রমের ফল। গেটে একজন সিকিউরিটি গার্ড দাঁড়িয়েছিল। আমি হাসি মুখে ওর কাছে গেলাম। নমস্তে, আমি প্রকাশ মেহতা সাহেবের স্ত্রী, ওনাকে সারপ্রাইজ দিতে এসেছি। গার্ড আমার দিকে তাকালো, তারপর নিজের রেজিস্টারের দিকে তাকালো, তারপর আবার আমার দিকে তাকালো। ওর মুখে এক অদ্ভুত ভাব ছিল, বিভ্রান্তি, তারপর সহানুভূতি, তারপর অস্বস্তি। ম্যাডাম, কিন্তু সাহেবের স্ত্রী তো আগেই ভেতরে আছেন। সেই একটি বাক্য, সেই একটি পংক্তি, সেই এক মুহূর্তে আমার পুরো পৃথিবী কেঁপে গেল। আমার হাতে কেকের বাক্স ছিল। আমি ভাবলাম হয়তো আমি ভুল শুনেছি। মানে কি? গার্ড নিজের রেজিস্টার উল্টে আমার দিকে ধরল। সে একটা এন্ট্রিতে আঙুল রাখল। দেখুন ম্যাডাম, এখানে আজ সকাল 10:47 শ্রীমতী ঋতু মেহতা স্বাক্ষর করেছেন। লিখেছেন স্বামীর সাথে লাঞ্চ। ওনা এখনও ভেতরেই আছেন, সাহেবের সাথে। আমি রেজিস্টারটার দিকে তাকিয়ে রইলাম। সেই নাম, ঋতু মেহতা। সেই স্বাক্ষর, গোল, স্পষ্ট, আত্মবিশ্বাসে ভরা। সম্পর্কের জায়গায় লেখা ছিল স্ত্রী। আমার গলা শুকিয়ে এলো। ইনি কবে থেকে আসছেন? গার্ড পাতা উল্টালো। ওর চোখে দয়া ছিল। ম্যাডাম, আমি গত 6 মাস ধরে এখানে ডিউটিতে আছি। তখন থেকে প্রতি সপ্তাহে অন্তত 1-2 বার তো অবশ্যই আসেন। সবসময় শ্রীমতী মেহতা লেখেন। সে আমাকে আগের পাতাগুলো দেখালো। প্রতি পাতায়, প্রতি সপ্তাহে সেই একই নাম, শ্রীমতী ঋতু মেহতা, স্ত্রী। কখনো লাঞ্চ, কখনো মিটিং, কখনো শুধু দেখা করা। উনি দেখতে কেমন? আমার নিজের কণ্ঠস্বর অনেক দূর থেকে আসছে বলে মনে হল। গার্ড ইতস্তত করে বলল, ম্যাডাম, উনি যুবতী, প্রায় ৩৮-৪০ বছর বয়স হবে। প্রায়ই শাড়ি পরে আসেন, ভারী গয়না পরেন, সিঁদুরও লাগান। সিঁদুর? মঙ্গলসূত্র? শ্রীমতী মেহতা? আমার হাত কাঁপছিল। কেকের বাক্সটা ভারী লাগছিল। ফুলগুলো হঠাৎ শুকনো মনে হল। আমার সবুজ শাড়ি, আমার সাজগোজ, আমার চমকে দেওয়া সব কিছু হঠাৎ বোকামি মনে হতে লাগল। ম্যাডাম, আপনি কি ভেতরে যাবেন? গার্ড নিচু স্বরে জিজ্ঞেস করল। আমি ওর দিকে তাকালাম। ওর চোখে প্রশ্ন ছিল, আমি কি ভেতরে গিয়ে অশান্তি করব? আমি কি সেই মহিলার মুখোমুখি হব? আমি কি আমার স্বামীর কাছে ওখানেই সবার সামনে জবাব চাইব? এক মুহূর্তের জন্য আমার মনে হল ভেতরে ঢুকে পড়ি, সিঁড়ি দিয়ে উঠে যাই, সেই মহিলাকে দেখি, আমার স্বামীকে জিজ্ঞেস করি এটা কি হচ্ছে। কিন্তু তখনই আমার মাথায় আমার বাবার গলা প্রতিধ্বনিত হল। তিনি বিচারপতি ছিলেন এবং সবসময় বলতেন, মা, যে কোনো লড়াইয়ে যে শান্ত থাকে আর প্রমাণ জোগাড় করে সেই জেতে। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিও না। আমি দীর্ঘশ্বাস নিলাম। না, আমি বললাম, আমাকে বাড়ি যেতে হবে। গার্ড বুদ্ধিমানের মতো মাথা নাড়ল। আমি পিছন ফিরলাম। গাড়ি তখনও অপেক্ষা করছিল। আমি গিয়ে বসলাম। কোথায় যাব ম্যাডাম? চালক জিজ্ঞেস করল। বাড়ি, আমি বললাম। কোরামঙ্গলা। পুরো রাস্তা আমি জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইলাম, কিন্তু কিছু দেখতে পাচ্ছিলাম না। শুধু সেই রেজিস্টারটা দেখতে পাচ্ছিলাম, শ্রীমতী ঋতু মেহতা, স্ত্রী। সেই নাম, সেই সই বার প্রতি সপ্তাহে। কেকের বাক্সটা আমার কোলে রাখা ছিল। হঠাৎ আমার মনে পড়ল, আজ আমাদের বিয়ের বার্ষিকী, ৩৮ বছর। ৩৮ বছরের সাথ, 2টো সন্তান, একটা ঘর, একটা জীবন, আর একটা মহিলা যে নিজেকে শ্রীমতী মেহতা বলে পরিচয় দেয়। বাড়ি পৌঁছে আমি সোজা নিজের শোয়ার ঘরে গেলাম। শাড়ি বদলালাম, মেকআপ ধুয়ে ফেললাম, আর তারপর বিছানায় বসে পড়লাম। আমার কাঁদতে ইচ্ছে করছিল, কিন্তু চোখ দিয়ে জল আসছিল না। শুধু একটা শূন্যতা ছিল, একটা স্তব্ধতা, একটা অবিশ্বাস। আমি কতক্ষণ এভাবে বসেছিলাম জানি না। তারপর ধীরে ধীরে শখের জায়গায় অন্য অনুভূতি আসতে লাগল। প্রথমে দুঃখ, তারপর অপমান, তারপর রাগ। কিন্তু রাগটাও ছিল অদ্ভুত,
ঠান্ডা রাগ, স্পষ্ট রাগ। আর রাগের সাথে সাথে আরও অনেক কিছু ছিল। প্রশ্ন, অনেক প্রশ্ন। সেই মহিলা কে? কতদিন ধরে এটা চলেছে? প্রকাশের কি দ্বৈত জীবন আছে? অফিসের সবাই কি জানে? আমার ছেলেমেয়েরা কি জানে? আর সবথেকে বড় প্রশ্ন, আমি কি করব? সন্ধে ৬টা বেজে গিয়েছিল। প্রকাশ বাড়ি ফেরার সময় হয়ে গিয়েছিল। আমি সিদ্ধান্ত নিলাম, আজ কিছু বলবো না। আজ নয়, আগে জানতে হবে সত্যিটা কি। আমি উঠলাম, রান্নাঘরে গেলাম, আর রান্না করতে শুরু করলাম। আমার হাত নিজের থেকেই চলছিল, সবজি কাটা, মশলা কষানো, রুটি বানানো, কিন্তু মস্তিষ্ক অন্য কোথাও ছিল। আমার হঠাৎ কিছু মনে পড়ল। আমি আবার শোয়ার ঘরে গেলাম, আলমারি খুললাম, আর সবথেকে ওপরের তাক থেকে একটা পুরনো বাক্স বের করলাম। এতে সব দরকারি কাগজপত্র ছিল। আমি একটা একটা করে দেখলাম। বাড়ির কাগজপত্র আমার নামে, ১৯৮৯ সালের রেজিস্ট্রি, বাবা দানপত্র হিসেবে আমার নামে করেছিলেন। আমার ফিক্সড ডিপোজিটের পাসবুক, ৮৫ লক্ষ টাকা, শুধুমাত্র আমার নামে। আমাদের জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক, প্রায় ১০ লক্ষ টাকা। সন্তানদের বিয়ের খরচের কাগজপত্র, ৫৫ লক্ষ টাকা, যা আমার পুরনো সম্পত্তি বিক্রি করে এসেছিল। আমি এই কাগজগুলোর দিকে তাকিয়ে রইলাম। তারপর আমার মাথায় একটা কথা এলো। আমার কাছে কি আছে আর প্রকাশের কাছে কি আছে? বাড়ি আমার নামে, ১৮ কোটি। ফিক্সড ডিপোজিট আমার নামে, ৮৫ লক্ষ। কোম্পানি প্রকাশের নামে। জয়েন্ট অ্যাকাউন্ট দুজনের নামে, কিন্তু বেশিরভাগ প্রকাশই ব্যবহার করে। আমি কাগজপত্রগুলো আবার রেখে দিলাম, কিন্তু এবার এক আলাদা অনুভূতির সাথে। ভয় নয়, বরং নিরাপত্তা। আমার কাছে কিছু আছে। আমি পুরোপুরি অসহায় নই। ৭টার সময় কলিং বেল বাজল। প্রকাশ বাড়ি এলো। আমি রান্নাঘরে ছিলাম। আমি স্বাভাবিক গলায় বললাম, এসে গেছ? হাতমুখ ধুয়ে নাও, খাবার দিচ্ছি। প্রকাশ জবাব দিল, হ্যাঁ হ্যাঁ, জাস্ট ৫ মিনিট। আমরা দুজনে খাবার টেবিলে বসলাম। আমি খাবার পরিবেশন করলাম। প্রকাশ খেতে ব্যস্ত হয়ে গেল। আমি ওর দিকে তাকাচ্ছিলাম। সেই মুখ, যা আমি ৩৮ বছর ধরে দেখে আসছি। সেই অভ্যেসগুলো, খাওয়ার আগে জল খাওয়া, রুটির ছোট ছোট টুকরো করা, খাওয়ার সময় ফোনে চোখ রাখা। কাজ কেমন হলো আজ? আমি জিজ্ঞেস করলাম। খুব ব্যস্ত, ও বলল আমার দিকে না তাকিয়েই। একটা বড় ডিল ফাইনাল করতে ছিল। দুপুরে খেয়েছিলে? আমি জিজ্ঞেস করলাম, নিজের গলা স্থির রেখে। হ্যাঁ হ্যাঁ, অফিসেই কিছু আনিয়ে নিয়েছিলাম। মিথ্যা। এটা মিথ্যে ছিল। ঋতুর সাথে লাঞ্চ করেছিল হয়তো। আমার মনে এই কথাটা এলো, কিন্তু আমি মুখে কিছু প্রকাশ পেতে দিলাম না। খাওয়া শেষ হলো। প্রকাশ উঠে পড়ল। আমার কিছু কাজ আছে, স্টাডি রুমে থাকব। আরও থেলে গেল। আমি রান্নাঘরে বাসন মাজছিলাম আর ভাবছিলাম। আমার মাথায় একটা পরিকল্পনা তৈরি হচ্ছিল। প্রথম পদক্ষেপ, তথ্য জোগাড় করা। দ্বিতীয় পদক্ষেপ, প্রমাণ সংগ্রহ করা। তৃতীয় পদক্ষেপ, সেটা পরে ভাবব। সেই রাতে আমার ঘুম এলো না। প্রকাশ পাশেই শুয়েছিল। হালকা নাক ডাকার আওয়াজ আসছিল। আমি ছাদের দিকে তাকিয়ে ভাবছিলাম, সেই ঋতু কে? কবে থেকে এইসব চলছে? আমার কি কখনো সন্দেহও হয়নি? তারপর আমার মনে পড়তে লাগল গত কয়েক বছরের ছোট ছোট কথা। প্রকাশের সবসময় ফোন সাইলেন্ট রাখা, রাতে দেরি করে ফেরা, আর সঙ্গে সঙ্গে স্নান করতে চলে যাওয়া, পারফিউমের আলাদা সুগন্ধ। কখনো কখনো গাড়ির ডিকিতে। একবার আমি মহিলাদের রোদ চশমা পেয়েছিলাম। প্রকাশ বলেছিল কোনো কাস্টমারের ফেলে যাওয়া হবে। সব সংকেত ছিল, আমি শুধু দেখিনি বা দেখতে চাইনি। পরদিন সকালে প্রকাশ অফিসে চলে যেতেই আমি নিজের ফোন বের করলাম। প্রথম কাজ, ছেলে মেয়েদের কল করা। আগে অমিতকে। আমেরিকায় তখন রাত ছিল, তবুও ধরল। হ্যাঁ মা, সব ঠিক আছে তো? বাবা, তোমার কখনো তোমার বাবার ব্যাপারে কিছু অদ্ভুত লেগেছে? মানে কোনো অন্য মহিলার ব্যাপারে? ফোনের ওপারে নিস্তব্ধতা ছেয়ে গেল। তারপর অমিত বলল, মা, কেন জিজ্ঞেস করছো? কিছু হয়েছে কি? এমনি। তুমি কিছু শুনেছ নাকি? মা, আমি তো বহু বছর ভারত আসিনি। বাবার সাথে তো শুধু ফোনেই কথা হয়। কিন্তু ব্যাপারটা কি? আমি এড়িয়ে গেলাম। কিছু না বাবা, এমনিই জিজ্ঞেস করছিলাম। তুমি ঘুমিয়ে পড়ো। তারপর প্রিয়াকে কল করলাম। লন্ডনে তখন সকাল। ও একই উত্তর দিল। গত বছর যখন ও এসেছিল, তখন সব স্বাভাবিক লেগেছিল। তার মানে ছেলেমেয়েরা কিছু জানে না, অথবা ওরা বলছে না। দ্বিতীয় কাজ, আমি স্টাডি রুমে গেলাম, যেখানে প্রকাশের কম্পিউটার রাখা ছিল। কিছু পাসওয়ার্ড দরকার ছিল। আমি চেষ্টা করলাম। আমাদের বিয়ের তারিখ ভুল, প্রকাশের জন্ম তারিখ ভুল। তারপর হঠাৎ আমার মনে পড়ল আমাদের পুরনো ল্যান্ডলাইন নম্বর, যা 10 বছর আগে ছিল,
চেষ্টা করলাম আর কম্পিউটার খুলে গেল। আমার হাত কাঁপছিল, কিন্তু আমি ইমেল খুললাম। সেন্ট মেসেজ বক্সে গিয়ে সাম্প্রতিক মেসেজগুলো দেখলাম, আর তারপর আমি দেখতে পেলাম প্রাপক ritu.sharma848@gmail.com। একের পর এক মেসেজ। সুপ্রভাত প্রিয়, তোমার কথা মনে পড়ছে। গত রাতটা অসাধারণ ছিল। তোমার সাথে দেখা করতে ব্যাকুল হয়ে আছি। আমার বুক ধড়ফড় করছিল। আমি স্ক্রোল করে নিচে নামলাম। মেসেজগুলো 1 বছর আগের ছিল, না 2 বছর, না 5 বছর। একটা মেসেজ খুললাম যা 3 বছরের পুরনো ছিল। তাতে একটা অ্যাটাচমেন্ট ছিল, ছবি। আমি ক্লিক করলাম, স্ক্রিনে একটা ছবি ফুটে উঠল, প্রকাশ আর একটা মহিলা কোনো রেস্তোরাঁয়। দুজনেই হাসছে, আর প্রকাশের হাত মহিলার কাঁধে। আমি আরও মেসেজ খুললাম। একটা মেসেজে সম্পত্তির কাগজের কপি ছিল। মারাতাহাল্লির ফ্ল্যাট, মালিক প্রকাশ মেহতা এবং ঋতু শর্মা। মারাতাহাল্লিতে ফ্ল্যাট? কোন টাকা দিয়ে কেনা হলো? আমি আরও খুঁজলাম। একটা মেসেজে ব্যাংক স্টেটমেন্ট ছিল। আমাদের জয়েন্ট অ্যাকাউন্ট থেকে গত 6 মাসে 18 লক্ষ টাকা তোলা হয়েছে। সব লেনদেন প্রকাশ করেছে। আমি সবকিছু বুঝতে পারছিলাম, কিন্তু নিজের ওপর বিশ্বাস হচ্ছিল না। এটা আমার সাথে হচ্ছে, আমার সাথে, যে 38 বছর সংসার করেছে। কিন্তু কাঁদার সময় পরে পাওয়া যাবে, এখন কাজ করতে হবে। আমি নিজের ইমেল অ্যাকাউন্ট খুললাম, একটা নতুন বানালাম যা প্রকাশ জানত না। তারপর একটা একটা করে সব আপত্তিকর মেসেজ নিজেকে ফরওয়ার্ড করলাম। প্রতিটি মেসেজ, প্রতিটি ছবি, প্রতিটি নথি। তারপর আমি নিজের ফোন দিয়ে কম্পিউটারে স্ক্রিনে ছবি তুললাম, ব্যাকআপের জন্য। কাজ শেষ হতে 2 ঘন্টা লাগল। যখন আমি উঠলাম, আমার পিঠে ব্যথা করছিল, কিন্তু আমার কাছে এখন প্রমাণ ছিল, ডিজিটাল প্রমাণ। পরের পদক্ষেপ কি হবে? আমার আইনজীবী দরকার। হঠাৎ আমার মনে পড়ল বাবার বন্ধু আইনজীবী মালিনী আইয়ারের কথা। উনি এখনও ওকালতি করেন, ফ্যামিলি লতে বিশেষজ্ঞ। আমি গত 10 বছর ওনাকে দেখিনি, কিন্তু ফোন নম্বর আমার কাছে ছিল। আমি কল করলাম। 3-4 ঘন্টা পর উনি ধরলেন। হ্যালো মালিনী আন্টি, আমি শান্তা বলছি, বিচারপতি বর্মার মেয়ে। আর এই শান্তা, কেমন আছো মা? এত বছর পর। আমরা কিছুক্ষণ সাধারণ গল্প করলাম। তারপর আমি বললাম, আন্টি, আমার আপনার সাহায্য চাই, আইনি পরামর্শ চাই। ওনার গলা গম্ভীর হয়ে গেল। কি ব্যাপার মা? ফোনে নয়, আমি কি আপনার সাথে দেখা করতে পারি? অবশ্যই, কাল সকাল 11টায় আমার ইন্দিরানগরের অফিসে। ধন্যবাদ আন্টি, আমি আসব। সেই দিনের বাকি সময়টা আমি স্বাভাবিক দেখানোর চেষ্টায় কাটালাম। রান্না করলাম, ঘর পরিষ্কার করলাম, যেন কিছুই হয়নি। কিন্তু মনের ভেতরে আমার পরিকল্পনা তৈরি হচ্ছিল। সন্ধ্যায় যখন প্রকাশ বাড়ি এলো, আমি খুব সাবধানে ওকে লক্ষ্য করলাম। ওর শরীরের ভাষা, ওর ফোনের ব্যবহার, ওর কথাবার্তা, সব কিছুই এখন আলাদা নজরে আসছিল। খাবার টেবিলে ও হঠাৎ বলল, আসলে সামনের মাসে কোম্পানির 25তম বার্ষিকী, বড় অনুষ্ঠান করছি, একটা 5 তারা হোটেলে। ভালো তো? আমি বললাম, আমিও যাব। ও এক মুহূর্তের জন্য ইতস্তত করল। আরে না, তোমার বোরিং লাগবে, শুধু ব্যবসায়িক লোকজন থাকবে, ব্যবসার কথাবার্তা হবে, তুমি ঘরেই থেকো। ঠিক আছে, আমি বললাম, আর মুচকি হাসলাম। কিন্তু আমার মাথায় জেদ চেপে গেল। ও আমাকে অনুষ্ঠানে নিয়ে যেতে চায় না। কেন? কারণ সেখানে ঋতু থাকবে। পরদিন সকাল 11টায় আমি মালিনী আন্টির অফিসে পৌঁছলাম। ইন্দিরানগরে একটা ছোট কিন্তু গোছানো অফিস। দেয়ালে আইনের ডিগ্রি, সার্টিফিকেট আর কিছু পারিবারিক ছবি। মালিনী আন্টি আমাকে জড়িয়ে ধরলেন। বসো মা, চা দেব? না আন্টি, থাক। আমরা দুজনে বসলাম। উনি একটা কাগজের প্যাড বের করলেন। বলো, কি সমস্যা? আমি শুরু করলাম বিবাহবার্ষিকীর দিন থেকে। গেটে গার্ডের বিভ্রান্তি, রেজিস্টারে ঋতুর নাম, ইমেল থেকে পাওয়া তথ্য, ব্যাংকের লেনদেন, মারাত্থাহাল্লির ফ্ল্যাট, সব কিছু বললাম। মালিনী আন্টি মন দিয়ে শুনছিলেন, মাঝে মাঝে নোট নিচ্ছিলেন। আমি থামলে উনি জিজ্ঞেস করলেন, তোমার কাছে প্রমাণ আছে? আমি আমার ফোন বের করে সব ফরওয়ার্ড করা মেসেজ আর ছবি দেখালাম। উনি সব কিছু খুঁটিয়ে দেখলেন। তারপর বললেন, শান্তা, এটা খুব গুরুতর বিষয়। আইনিভাবে এটা দ্বিতীয় বিবাহ। ভারতীয় দণ্ডবিধির 494 ধারা অনুযায়ী 7 বছর পর্যন্ত সাজা হতে পারে। কিন্তু ও তো ওকে বিয়ে করেনি নিশ্চয়ই, আমি জিজ্ঞেস করলাম। সেটা তদন্ত করলে জানা যাবে। কিন্তু ও যাই করছে, কাউকে স্ত্রী হিসাবে পরিচয় দেওয়া, তার নামে আর্থিক লেনদেন করা, এসব জালিয়াতি। আর যদিও কোনো জাল নথিপত্র বানিয়ে থাকে, তবে সেটা আরও গুরুতর। আমি সব শুনছিলাম। মালিনী আন্টি আরও বললেন, এখন প্রশ্ন হল, তুমি কি করতে চাও? ডিভোর্স, ফৌজদারি মামলা, নাকি সম্পত্তির জন্য দেওয়ানি মামলা? আমি একটা দীর্ঘশ্বাস নিলাম। আন্টি, আমি জানি না।
এখন তো আমি শুধু সত্যিটা জানতে চাই আর নিজের নিরাপত্তা চাই। আমার বাড়ি, আমার টাকা সব সুরক্ষিত হওয়া উচিত। একেবারে সঠিক ভাবনা, উনি বললেন। আগে সুরক্ষা, তারপর সিদ্ধান্ত। আচ্ছা, তোমার নামে কি কি আছে? আমি জানালাম, বাড়ি, ফিক্সড ডিপোজিট সব। খুব ভালো, তোমার বাবা খুব বুদ্ধির কাজ করেছিলেন। এখন আমাদের যা করতে হবে, প্রথমত জয়েন্ট অ্যাকাউন্টের উপর নজর রাখো, প্রতিটি লেনদেন লিখে রাখো। দ্বিতীয়ত, তোমার নিজের অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়াও, নমিনি পরিবর্তন করো, পাসওয়ার্ড বদলাও। তৃতীয়ত, আরও প্রমাণ জোগাড় করো। আমার ঋতুর ব্যাপারে আরও তথ্য চাই। ও কে, কবে থেকে এটা চলছে, ও কি তোমার ব্যাপারে জানে? এসব কিভাবে জানব? আমি জিজ্ঞেস করলাম। প্রাইভেট ইনভেস্টিগেটর, মালিনী আন্টি বললেন। আমি একজনকে চিনি, খুব পেশাদার আর গোপনীয়তা বজায় রাখে। ও তোমার জন্য পুরো রিপোর্ট তৈরি করে দেবে। আমার মনে হলো এসব একটু বেশি হয়ে যাচ্ছে, কিন্তু দরকারিও ছিল। ঠিক আছে, আমি বললাম, ইনভেস্টিগেটর পাঠিয়ে দিন। আচ্ছা, মালিনী আন্টি বললেন। আরেকটা কথা, যতক্ষণ তদন্ত চলছে তোমার স্বামীকে কিছু বুঝতে দিও না, একদম স্বাভাবিক আচরণ করবে। আমি মাথা নাড়লাম। আর হ্যাঁ, উনি যোগ করলেন, যে কোনো আইনি কাগজে সই করার আগে আমাকে দেখাবে, কিছুতেই সই করবে না। এই কথাটা আমাকে চমকে দিল। আইনি কাগজ কেন? মা, তোমার স্বামী যদি এত বড় জাল বুনে থাকে, তবেও হয়তো বড় কোনো পরিকল্পনা করছে, হয়তো সম্পত্তি ট্রান্সফার বা জাল লোন, কিছুও হতে পারে। সতর্ক থেকো। মালিনী আন্টির অফিস থেকে বেরোনোর পর আমার মাথায় অনেক কিছু ঘুরছিল। বাড়ি যখন পৌঁছালাম তখন দুপুর 2টো। রান্না করলাম, কিন্তু খিদে ছিল না। সন্ধ্যায় প্রকাশ বাড়ি এলো আর হঠাৎ বলল, শান্তা, একটা কথা আছে। আমার বুক ধড়ফড় করতে লাগল। হ্যাঁ, বলো। ট্যাক্সের কিছু কাগজপত্র আছে, তোমার সই লাগবে, পরে দেখাচ্ছি। ট্যাক্সের কাগজ কিসের? আমি জিজ্ঞেস করলাম, সহজ থাকার চেষ্টা করে। ব্যাস, সম্পত্তি কর সংক্রান্ত, বিশেষ কিছু না। ঠিক আছে, দেখিয়ে দিও, আমি পড়ে সই করব। প্রকাশ আমার দিকে তাকালো। পড়ার কি দরকার, আমি তো বলছি কি আছে। আমি হাসলাম। হ্যাঁ, কিন্তু বাবা সবসময় বলতেন কোনো কাগজ না পড়ে সই করো না, অভ্যাস। প্রকাশ একটু খিটখিটে হয়ে গেল, কিন্তু কিছু বলল না। সেই রাতে আমি ফোনে একটা অ্যাপ নামালাম, কথোপকথন রেকর্ড করার জন্য। মালিনী আন্টি বলেছিলেন যে আত্মরক্ষার জন্য এটা ভারতে আইনি। পরের 3 সপ্তাহে আমার জীবন 2 ভাগে ভাগ হয়ে গেল। বাইরে থেকে আমি সেই একই শান্তা ছিলাম, রান্না করা, ঘর সামলানো, স্বামীর যত্ন নেওয়া। কিন্তু ভেতর থেকে আমি একজন গোয়েন্দা হয়ে গিয়েছিলাম। প্রতিটি কথা রেকর্ড করতাম, প্রতিটি সন্দেহজনক আচরণের নোট নিতাম। যখন প্রকাশ স্নান করত তখন আমি ওর অন্য ফোনের নোটিফিকেশনের ছবি তুলতাম। যখন ও অফিসে যেত আমি কম্পিউটার চেক করতাম। মালিনী আন্টির ইনভেস্টিগেটর শ্রী শর্মা কাজ শুরু করে দিয়েছিলেন। প্রতি সপ্তাহে উনি আমাকে নতুন তথ্য দিতেন। প্রথম তথ্য, ঋতু শর্মা, ৩৮ বছর বয়স। আগে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ছিল। ৮ বছর আগে প্রকাশের সাথে ওর দেখা হয়েছিল এক বিজনেস কনফারেন্সে। দ্বিতীয় তথ্য, মারাথাহাল্লির ফ্ল্যাটটি ৬ বছর ধরে আছে, ঋতু ওখানেই থাকে। প্রতিবেশীরা ভাবে ওরা বিবাহিত। তৃতীয় তথ্য, ঋতুর বাবা মা মহীশূরে থাকেন। ওনারা ভাবেন ওনার মেয়ের বিয়ে হয়ে গেছে প্রকাশের সাথে। চতুর্থ তথ্য, যা সবথেকে চমকে দেওয়ার মতো ছিল, ঋতুর কাছে একটা বিয়ের সার্টিফিকেট আছে। জাল, তাতে প্রকাশের জাল সই আছে, আর আমার জায়গায় ঋতুর নাম। যখন শ্রী শর্মাই রিপোর্ট দিলেন আমি ড্রয়িং রুমে বসেছিলাম। আমার হাতে সেই ফাইল ছিল, ছবি, নথি, রেকর্ডিং। প্রকাশ আর ঋতু রেস্তোরাঁয়, প্রকাশ আর ঋতু ঘুরছে, প্রকাশ ঋতুকে মঙ্গলসূত্র পরাচ্ছে, আর সবথেকে যন্ত্রণাদায়ক একটা রেকর্ডিং যাতে প্রকাশ ঋতুকে বলছিল, চিন্তা করো না প্রিয়, আমি বুঝিয়ে দেব। ও বুড়ি হয়ে গেছে, আমার ওপর নির্ভর করে থাকে। বাড়ির কাগজে সই করিয়ে নেব, তারপর আমরা অফিসিয়ালি সব ঠিক করে ফেলব। বাড়ির কাগজে সই করিয়ে নেব, সেই বাক্যটা আমার কানে বাজছিল। তো এই ছিল উদ্দেশ্য, আমার থেকে আমার বাড়ি সই করিয়ে নেবা, যে বাড়ি আমার বাবা আমাকে দিয়েছিলেন, যে বাড়ির দাম 18 কোটি টাকা। সেই সন্ধ্যায় যখন প্রকাশ বাড়ি এলো, ও আবার সেই প্রসঙ্গ তুলল। শান্তা, ওই কাগজগুলো এনেছি, তোমাকে সই করতে হবে। ও আমার সামনে কাগজপত্র রাখল। ওপর থেকে দেখলে সাধারণ ট্যাক্স পেপার মনে হচ্ছিল,
কিন্তু আমি মন দিয়ে পড়লাম। এটা সেল ডিডের ড্রাফট ছিল, আমাদের বাড়ি বিক্রি করার। ক্রেতার নাম ঋতু শর্মা। আমার হাত কাঁপল না। আমি শান্তভাবে বললাম, এটা তো বাড়ি বিক্রির কাগজ। প্রকাশ বলল, হ্যাঁ, আসলে আমি ভাবছিলাম এই বড় বাড়িটা বিক্রি করে দিই। বুড়ো বয়সে এত বড় বাড়ির দেখাশোনা করা মুশকিল, একটা ছোট বাড়িতে চলে যাব। আর ক্রেতাকে আমি জিজ্ঞেস করলাম, যদিও আমি জানতাম। এক ব্যবসায়িক পরিচয় আছে, ভালো দাম দিচ্ছে। কত? 12 কোটি। 12 কোটি, যেখানে বাজার মূল্য 18 কোটি ছিল। আমাকে ভাবতে দাও, আমি বললাম। ভাবার কি আছে? প্রকাশ খিটখিটে হতে লাগল। আমি তো তোমার ভালোর জন্যই বলছি। তবু আমি দৃঢ়ভাবে বললাম, আমার কিছুদিন সময় চাই। প্রকাশ রাগে উঠে গেল। সব সময় তোমার এই সমস্যা, কখনো আমার কথা শোনো না। 38 বছরে এই প্রথমবার ও আমার সাথে এই সুরে কথা বলল। পরের কয়েকদিনে প্রকাশের ব্যবহার বদলে যেতে লাগল। প্রথমে মিষ্টি কথা, তারপর খিটখিটে, তারপর দাবি করা। তুমি সই কেন করছো না? বিশ্বাস নেই আমার ওপর? বিশ্বাসের কথা নয়, আমি জাস্ট ভাবছি। কি ভাবার আছে? আমি তোমার স্বামী, আমি কি ভুল কিছু করব? কিন্তু আমি টললাম না, আর আমি যত না বলতাম প্রকাশ তত উগ্র হতে লাগল। এর মধ্যে মালিনী আন্টির সাথে আমার পরিকল্পনা চলছিল। আমরা সব প্রমাণ সাজিয়ে ফেললাম। ব্যাংক স্টেটমেন্ট, ইমেল, ছবি, রেকর্ডিং, ইনভেস্টিগেটরের রিপোর্ট, সবকিছু একটা আইনি ফাইলে সাজানো হলো। মালিনী আন্টি বললেন, শান্তা, এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। ফৌজদারি মামলা করবে? আমি ভাবলাম, আন্টি, আমি চাই সত্যিটা সামনে আসুক। ওই মহিলাও যেন জানতে পারে যে প্রকাশ ওকেও ঠকিয়েছে। আর আমি চাই এসব জনসমক্ষে হোক, যাতে আর কেউ এমন না করতে পারে। তাহলে মালিনী আন্টি বললেন, আমাদের একটা মোক্ষম সময় চাই, এমন এক মুহূর্ত যেখানে সবাই সাক্ষী থাকবে। তখনই আমার মনে পড়ল কোম্পানির অ্যানিভার্সারি সেলিব্রেশনের কথা। পরের সপ্তাহে আন্টি, আমি বললাম, কোম্পানির বার্ষিক অনুষ্ঠান আছে। 5 তারা হোটেলে 200 জন অতিথি আসবে। প্রকাশ আমাকে ডাকেনি। মালিনী আন্টির চোখে একটা চমক এলো। চমৎকার। পরের সপ্তাহের পরিকল্পনা শুরু হয়ে গেল। মালিনী আন্টি মহিলা সুরক্ষা সেলে যোগাযোগ করলেন। সাব ইন্সপেক্টর কবিতা রেড্ডিকে পুরো বিষয়টা বোঝানো হলো। উনি সব প্রমাণ পরীক্ষা করলেন আর একমত হলেন যে এটা গুরুতর মামলা। পরিকল্পনা ছিল অনুষ্ঠানের দিন আমি মালিনী আন্টির সাথে যাব। সাব ইন্সপেক্টর কবিতাও সাধারণ পোশাকে সাথে থাকবেন। 2 জন সাক্ষীও থাকবেন, মালিনী আন্টির জুনিয়র আইনজীবীরা। আমরা সেখানে জনসমক্ষে সব ফাঁস করব। অনুষ্ঠানের একদিন আগে আমি আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করলাম। আমি আমাদের জয়েন্ট অ্যাকাউন্ট থেকে সব টাকা আমার নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলাম। আইনিভাবে এটা আমার অধিকার ছিল। তারপর আমি ব্যাংককে জানালাম যেন জয়েন্ট অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়। আমি আমার ছেলেমেয়েদেরও ফোন করলাম, ওদের পুরো পরিস্থিতি বোঝালাম। প্রথমে শক, তারপর রাগ, তারপর সমর্থন। অমিত বলল, মা, তুমি যা সিদ্ধান্ত নেবে আমরা তোমার সাথে আছি। প্রিয়া বলল, মা, তুমি অনেক শক্তিশালী, আমরা জানি। ওদের কথায় আমি সাহস পেলাম। অনুষ্ঠানের দিন সকাল থেকে আমার বুক ধড়ফড়ানি বাড়ছিল। প্রকাশ অফিসের জন্য তৈরি হচ্ছিল, নতুন স্যুট, পারফিউম, খুব খুশি দেখাচ্ছিল ওকে। আজ উৎসব, তাই না? আমি বললাম, হ্যাঁ, খুব বড় অনুষ্ঠান, কোম্পানির 25 বছর পূর্ণ হচ্ছে। কখন ফিরবে ঘরে? রাতে দেরি হবে, তুমি তাড়াতাড়ি শুয়ে পড়ো। ও চলে গেল, আমি তৈরি হতে লাগলাম। সন্ধে 6টায় আমি আমার সবথেকে সুন্দর পোশাকে তৈরি হলাম। ময়ূরকণ্ঠী নীল কাঞ্জিভরম শাড়ি, যা আমার বিয়েতে পাওয়া ছিল, সোনার গয়না, আর সবথেকে গুরুত্বপূর্ণ আমার মঙ্গলসূত্র, আসলটা 38 বছরের পুরনো। মালিনী আন্টি, সাব ইন্সপেক্টর কবিতা আর 2 জন সাক্ষী আমার বাড়িতে এলেন। একটা গাড়িতে করে আমরা হোটেলের দিকে রওনা হলাম। পথে মালিনী আন্টি আমাকে জিজ্ঞেস করলেন, ভয় লাগছে? হ্যাঁ, আমি বললাম, কিন্তু আমি জানি এটাই ঠিক, একেবারে ঠিক। উনি আমার হাত চেপে ধরলেন। হোটেল পৌঁছাতে 7টা বেজে গেল। বিশাল হলে অনুষ্ঠান পুরো দমে চলছিল, গান, আলো, সাজসজ্জা, অনেক মানুষ স্যুটে আর সুন্দর পোশাকে। আমি প্রবেশদ্বার দিয়ে ভেতরে তাকালাম। স্টেজের কাছে প্রকাশ দাঁড়িয়েছিল, আর ওর পাশে এক মহিলা ছিল, চকচকে লাল গাউন, খোলা চুল, ভারী গয়না, ঋতু। ও প্রকাশের বাহুতে হাত দিয়ে দাঁড়িয়েছিল। ওরা দুজনে অতিথিদের অভ্যর্থনা জানাচ্ছিল, একটা আদর্শ দম্পতির মতো। আমার রাগ হলো, কিন্তু সাথে একটা অদ্ভুত শান্তিও অনুভব করলাম। আজ সব শেষ হয়ে যাবে, সত্যিটা সামনে আসবে। তৈরি? মালিনী আন্টি জিজ্ঞেস করলেন। আমি লম্বা শ্বাস নিলাম। তৈরি। আমরা ভেতরে গেলাম। প্রথম কয়েক মুহূর্ত কেউ লক্ষ্য করেনি। তারপর ধীরে ধীরে মানুষের নজর আমার দিকে ঘুরতে লাগল। ফিসফাস শুরু হলো। উনি কে? মেহতা সাহেবের সাথে তো ওনাকে আগে দেখিনি। আমি হাঁটতে থাকলাম সোজা স্টেজের দিকে।
মালিনী আন্টি, সাব ইন্সপেক্টর কবিতা আর সাক্ষীরা আমার সাথে ছিলেন। প্রকাশ আমাকে দেখল, ওর মুখ একদম সাদা হয়ে গেল। ও তাড়াতাড়ি আমার দিকে এগিয়ে এলো, গলার স্বর নিচু রেখে বলল, তুমি এখানে কি করছো? আমি তো বারণ করেছিলাম। আমি শান্তভাবে বললাম, কিন্তু বেশ জোরে, যাতে আশেপাশের লোকজন শুনতে পায়, আমি আমার স্বামীর কোম্পানির বার্ষিক অনুষ্ঠানে এসেছি। আমি কি আসতে পারি না? লোকজন থেমে গেল, আমাদের চারপাশে ভিড় হতে লাগল। রীতিও কাছে এলো, ওর চোখে বিভ্রান্তি ছিল। প্রকাশ, ইনিকে? এটা সেই মুহূর্ত ছিল যার জন্যে আমি অপেক্ষা করছিলাম। আমি ঋতুর দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বললাম, আমি শান্তা মেহতা, প্রকাশ মেহতার স্ত্রী, গত ৩৮ বছর ধরে। ঋতু আমার দিকে তাকালো, তারপর প্রকাশের দিকে। কি কি বলছে এই মহিলা? প্রকাশ বলার চেষ্টা করল, শান্তা প্লিজ এখানে তামাশা করো না। তামাশা? আমি বললাম, তামাশা তো আপনি গত ৮ বছর ধরে করছেন। এখন পুরো অনুষ্ঠান থেমে গিয়েছিল, সবাই আমাদের দিকে তাকিয়েছিল। আমি আমার ব্যাগ থেকে একটা ফোল্ডার বের করলাম। এটা আমাদের ম্যারেজ সার্টিফিকেট, ১৯৮৭ সালের। এগুলো আমাদের বিয়ের ছবি। এগুলো আমাদের ২ সন্তানের ছবি, অমিত আর প্রিয়া। দুজনেই এখন বিদেশে থাকে। আমি নথিগুলো বাতাসে তুলে দেখালাম, তারপর ঋতুর দিকে ঘুরলাম। আপনার নাম ঋতু শর্মা, আপনি ওনাকে ৮ বছর ধরে চেনেন। উনি আপনার কাছে মিথ্যে বলেছেন যে ওনার কোনো স্ত্রী নেই অথবা উনি বিবাহ বিচ্ছিন্ন, কিন্তু সত্যিটা হলো এই যে আমরা এখনও আইনিভাবে বিবাহিত। ঋতুর মুখ লাল হয়ে গেল। প্রকাশ, এটা কি? আপনি তো আমাকে বলেছিলেন যে... হঠাৎ একজন তরুণী এগিয়ে এলো, প্রকাশের সেক্রেটারি প্রিয়া। আন্টি, সত্যি বলছেন, অফিসে আমরা সবাই জানতাম যে কিছু একটা ভুল হচ্ছে, কিন্তু আমরা ভয়ে ছিলাম। আমি মালিনী আন্টির দিকে ইশারা করলাম। ইনি আইনজীবী মালিনী আইয়ার, উনি পুরো বিষয়টা খতিয়ে দেখেছেন। মালিনী আন্টি একটা ফাইল খুললেন। ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ, আমার কাছে প্রমাণ আছে যে শ্রী প্রকাশ মেহতা ভারতীয় দণ্ডবিধির ৪৯৪ ধারা অনুযায়ী দ্বিতীয় বিবাহ করেছেন। উনি কুমারী ঋতু শর্মাকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছেন, অফিসের নথিপত্রে ওনাকে দিয়ে সই করিয়েছেন এবং একটি জাল ম্যারেজ সার্টিফিকেট বানিয়েছেন। দর্শকদের মধ্যে গুঞ্জন শুরু হল। মালিনী আন্টি বলতে থাকলেন, এছাড়াও উনি যৌথ বৈবাহিক অর্থের অপব্যবহার করেছেন। ১৮ লক্ষ টাকা ওনার আইনত বিবাহিত স্ত্রীকে না জানিয়ে তুলে নিয়েছেন, এবং সবথেকে গুরুতর বিষয়, উনি ওনার স্ত্রীকে প্রতারণা করে ওনার পৈতৃক সম্পত্তিতে সই করানোর চেষ্টা করছিলেন। এবার সাব ইন্সপেক্টর কবিতা এগিয়ে এলেন, নিজের পরিচয় দেখালেন। আমি সাব ইন্সপেক্টর কবিতা রেড্ডি, মহিলা সুরক্ষা সেল। শ্রী প্রকাশ মেহতা, আমাদের কাছে আপনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আছে, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। প্রকাশের অবস্থা দেখার মতো ছিল, প্রথমে শক, তারপর ঘাবড়ে যাওয়া, তারপর ক্রোধ। এই সব তুমি পরিকল্পনা করেছ? ও আমাকে জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি বললাম একদম শান্তভাবে, যেদিন আমি তোমাকে সারপ্রাইজ দিতে গিয়েছিলাম আর গেটে জানতে পারলাম যে শ্রীমতী মেহতা আগেই ভেতরে আছেন, সেই দিন থেকেই। ঋতু এখন কাঁদছিল। আমি জানতাম না, আমি সত্যিই জানতাম না। উনি আমাকে ম্যারেজ সার্টিফিকেট দেখিয়েছিলেন। আমি ভেবেছিলাম... আমি ওর দিকে তাকালাম। আমার ওর ওপর রাগও হলো, আবার কিছুটা সহানুভূতিও। ওই সার্টিফিকেট জাল ছিল, আপনাকেও ঠকানো হয়েছে। কিন্তু আমি যোগ করলাম, আপনিও ভুল করেছেন। আপনি অফিসের নথিপত্রে আমার স্বামীর স্ত্রী সেজে সই করেছেন, সেটা জালিয়াতি, সেটা পরিচয় চুরি। মালিনী আন্টি আরও একটা কাগজ বের করলেন। এটা মেডিকেল ইন্স্যুরেন্স ক্লেম ফর্ম, যা কুমারী শর্মা গত মাসে ফিল করেছিলেন স্ত্রী লিখে। এটাও জালিয়াতি। অতিথিদের মধ্যে কানাঘুষো শুরু হলো। কেউ কেউ স্তম্ভিত ছিলেন, কেউ গসিপ করছিলেন, কেউ আমাকে সমর্থন ভরা চোখে দেখছিলেন। এক বৃদ্ধা মহিলা, সম্ভবত কোনো গ্রাহকের স্ত্রী, জোর গলায় বললেন, খুব ভালো করেছেন আপনি। এই লোকগুলো ভাবে আমরা বুড়ো বয়সে দুর্বল হয়ে যাই। চমৎকার। ওনার কণ্ঠস্বর আমাকে শক্তি দিল। প্রকাশ তখনও তর্ক করছিল, এসব অতিরঞ্জিত কথা, আমি আমার স্ত্রীকে ঠিকভাবে গুছিয়ে দিতাম। গুছিয়ে দেওয়া? আমি বললাম, যে বাড়িতে আপনি গত ৩৮ বছর ধরে থাকছেন, সেটা আমার বাবা আমাকে দিয়েছিলেন, আর আপনি সেটা বিক্রি করে নিজের প্রেমিকাকে দেওয়ার চেষ্টা করছিলেন। ওটা গুছিয়ে দেওয়া নয়, ওটা চুরি। সাব ইন্সপেক্টর কবিতা দৃঢ়ভাবে বললেন, মিস্টার মেহতা, দয়া করে সহযোগিতা করুন। আপনি নিজের ইচ্ছায় থানায় যেতে পারেন, অথবা আমাদের বল প্রয়োগ করতে হবে। প্রকাশের চোখ রাগে লাল ছিল, কিন্তু ও জানত যে আর কোনো পথ নেই। যখন ও সাব ইন্সপেক্টর কবিতার সাথে যাচ্ছিল, আমি শেষবারের মতো ওকে বললাম, ৩৮ বছর প্রকাশ, ৩৮ বছর আমি আপনার সাথ দিয়েছি। আপনার লক্ষ্যের জন্য আমি আমার জীবন লাগিয়ে দিয়েছি।
আপনার সন্তানদের বড় করেছি, আর এই পেলাম আমি? ধোকা। ও থামল, ঘুরল, কিন্তু কিছু বলল না। হয়তো বলার মতো কিছুই ছিল না। অনুষ্ঠান একদম শেষ হয়ে গিয়েছিল। লোকজন ধীরে ধীরে চলে যেতে লাগল, কিন্তু অনেকেই আমার সাথে কথা বলল। একজন বৃদ্ধ ভদ্রলোক, যিনি সম্ভবত কোনো প্রতিদ্বন্দ্বী কোম্পানির ছিলেন, বললেন, শ্রীমতী মেহতা, আপনি খুব সাহস দেখিয়েছেন। আজকের যুগেও লোকজন নিজেদের স্ত্রীদের খুব হালকাভাবে নেয়। একজন তরুণী, যে অফিসের কোনো কর্মচারী ছিল, কাঁদতে কাঁদতে বলল, ম্যাম, আমি জানতাম কিছু ভুল হচ্ছে, কিন্তু আমি কিছু করতে পারিনি। আমি ক্ষমা চাইছি। আমি ওর হাত ধরলাম। তোমার কোনো দোষ নেই, মা। ঋতুও ওখানেই দাঁড়িয়েছিল, ভেঙে পড়েছিল। ওর কিছু বন্ধুরা এসে ওকে নিয়ে গেল। যখন আমি হোটেল থেকে বেরোলাম, তখন রাত 10টা বেজে গিয়েছিল। গাড়িতে বসতে বসতে হঠাৎ আমার মনে হলো, এটা শেষ হয়ে গেল, সবথেকে বড় মোকাবিলাটা হয়ে গেল। কেমন লাগছে? মালিনী আন্টি জিজ্ঞেস করলেন। আমি লম্বা শ্বাস নিলাম। জানি না, কেমন খালি খালি লাগছে, ক্লান্ত, কিন্তু হালকাও। এখন কি হবে? আমি জিজ্ঞেস করলাম। এখন আইনি প্রক্রিয়া শুরু হবে, মালিনী আন্টি জানালেন। ফৌজদারি মামলা দায়ের হবে দ্বিতীয় বিবাহ আর জালিয়াতির জন্য। আপনার জয়েন্ট অ্যাকাউন্ট আগেই ফ্রিজ করা আছে। আপনার বাড়ি, আপনার ফিক্সড ডিপোজিট সব সুরক্ষিত। আর হ্যাঁ, ডিভোর্সের মামলাও শুরু করতে হবে। আমি মাথা নাড়লাম। আর ঋতু? আমি জিজ্ঞেস করলাম। ওর বিরুদ্ধেও মামলা হবে, জালিয়াতি আর পরিচয় চুরির। কিন্তু মালিনী আন্টি যোগ করলেন, যদিও সহযোগিতা করে আর স্বীকার করে যে ওকেও ঠকানো হয়েছে, তবে হয়তো ওর সাজা কম হতে পারে। বাড়ি পৌঁছে আমি জামাকাপড় বদলালাম। সেই ময়ূরকণ্ঠী শাড়িটা ছাড়লাম, গয়না রাখলাম, আর তারপর প্রথমবার অনেক সপ্তাহের মধ্যে আমি ঘুমিয়ে পড়লাম। গভীর ঘুম, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। পরের কয়েকদিনে অনেক কিছু হলো। প্রকাশ জামিন পেয়ে গেল, কিন্তু ওনার বিরুদ্ধে মামলা চলছিল। ঋতুকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলো। ও শেষ পর্যন্ত স্বীকার করল যে ও জানত না প্রকাশের আগে থেকেই একজন স্ত্রী আছে, আর ওকে দেখানো ম্যারেজ সার্টিফিকেট জাল ছিল। আমার ছেলেমেয়েরা আমাকে সমর্থন দিল। অমিত ভার্চুয়াল হিয়ারিংয়ে সাক্ষ্য দিল। প্রিয়াও। সবথেকে বড় কথা, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমার বাড়ি, সব আমার নামে সুরক্ষিত ছিল। প্রকাশের কোনো অধিকার ছিল না তাতে। 2 মাস পর ডিভোর্স ফাইনাল হয়ে গেল। আদালত প্রকাশকে দ্বিতীয় বিবাহ এবং জালিয়াতির দায়ে দোষী সাব্যস্ত করল। ওনাকে 3 বছরের সাজা শোনানো হলো এবং ওনাকে আমার সমস্ত আইনি খরচ দিতে হলো। ঋতুর বিরুদ্ধেও মামলা চলল, কিন্তু ওর সাজা কম ছিল, কারণ ও সহযোগিতা করেছিল। আজ 6 মাস পর আমি আমার সেই কোড়ামঙ্গলার বাড়িতেই থাকি, কিন্তু এখন এটা শুধু আমার শর্তে। আমি আমার জীবন নতুন করে শুরু করেছি। একটা মহিলা সহায়তা গোষ্ঠীতে যোগ দিয়েছি, যেখানে আমি অন্য বৃদ্ধা মহিলাদের তাদের অধিকার সম্পর্কে জানাই। আমি আমার সঞ্চয় থেকে একটা ছোট ব্যবসাও শুরু করেছি, বাড়ির তৈরি আচার আর পাঁপড়ের। আমার ছেলেমেয়েরা এখন অনেকবার আসে, সম্পর্ক আগের চেয়ে ভালো হয়েছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ, আমি আমার আত্মসম্মান ফিরে পেয়েছি। যদি আপনি এই কাহিনী শুনে থাকেন আর আপনার বা আপনার পরিচিত কারোর মনে হয় যে তাদের সাথেও কিছু ভুল হচ্ছে, তবে মনে রাখবেন, প্রথমত আপনি একা নন। অনেক মহিলা এটি সহ্য করেন, বিশেষ করে বৃদ্ধ বয়সে। দ্বিতীয়ত, আপনার অধিকার আছে, আইনি অধিকার। তৃতীয়ত, প্রমাণ জোগাড় করুন, প্রতিটি কথার রেকর্ড রাখুন। চতুর্থত, পেশাদার সাহায্য নিন, আইনজীবী, পুলিশ, পরিবার। পঞ্চমত, নিজের আর্থিক নিরাপত্তাকে অগ্রাধিকার দিন। আর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, নিজের মর্যাদার সাথে কখনো আপোস করবেন না। প্রেম আর সম্মান একসাথে থাকে, যদি সম্মান না থাকে তবে সেটা প্রেম নয়। যদি এই কাহিনী আপনার মন ছুঁয়ে থাকে, তবে এখনই পছন্দ চিহ্নটি টিপুন আর মাধ্যমটিকে সাবস্ক্রাইব করুন, যাতে এমন আরও সত্য ঘটনা আপনার কাছে পৌঁছতে থাকে। আমি 64 বছরের এক নারী। আমার জীবনের 38 বছর আমি এমন এক ব্যক্তির সাথে কাটিয়েছি যে আমার সাথ দেয়নি। কিন্তু আজ যখন আমি আমার বাগানে বসে চা খাই আর গোলাপ ফুল দেখি, তখন আমার মনে হয় যে জীবনে এখনও অনেক কিছু বাকি আছে। আজ আমি খুশি, শান্ত, আর সবথেকে বড় কথা, আমি নিজের পায়ে দাঁড়িয়ে আছি। কমেন্টে জানান আপনি বা আপনার পরিচিত কেউ এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, আর আপনি কোন শহর থেকে আমাদের শুনছেন। আসুন মিলেমিশে এক সচেতন সমাজ তৈরি করি। এটা তো আমার গল্প ছিল, কিন্তু মনে রাখবেন, প্রতিটি বৃদ্ধা মহিলার নিজের অধিকার জানা উচিত। প্রতিটি মহিলার নিজের আর্থিক স্বাধীনতা থাকা উচিত, আর প্রতিটি মানুষের নিজের মর্যাদার জন্য লড়াই করা উচিত। কারণ জীবন শুধু সাথ দেওয়ার নাম নয়, জীবন নিজের সম্মান বাঁচিয়ে রাখারও নাম। যদি আজকের কাহিনী আপনাকে কোনোভাবে স্পর্শ করে থাকে, তবে এটি তাদের সাথে অবশ্যই শেয়ার করুন যাদের এটি প্রয়োজন হতে পারে। কারণ সচেতনতাই সবথেকে বড় শক্তি।
আর যদি আপনি নিজে এমন কোনো পরিস্থিতিতে থাকেন তবে মনে রাখবেন দেরিতে হলেও পরিবর্তন সব সময় সম্ভব। ৬৪ বছর বয়সে আমি আমার লড়াই লড়তে পেরেছি, আপনিও পারবেন। নিচে কমেন্টে লিখুন আমি সতর্ক এবং নিজের শহরের নাম জানান। আসুন মিলেমিশে এক সচেতন সমাজ গড়ে তুলি। মাধ্যমটিকে সাবস্ক্রাইব করুন। পরের কাহিনীতে দেখা হবে যেখানে আরও এক বৃদ্ধ বা বৃদ্ধা নিজের সাহস আর বুদ্ধিমত্তায় নিজের অধিকার ফিরে পাবেন। এখন স্ক্রিনে আসা পরের ভিডিওটিতে ক্লিক করুন। নমস্কার।